আজকে আমরা আলোচনা করছি মৃতদের ফাইল, রহস্যময় হত্যা ও প্রতিশোধ বইয়ের একটা অংশ নিয়ে। বেশ টানটান একটা জায়গা। হ্যাঁ, যেখানে ক্রাইম রিপোর্টার রিদম সে জড়িয়ে পড়ছে একটা সাংঘাতিক রহস্যে। একদম। শুরুটা হয় ওর বন্ধু সুমিতের একটা ফোন কল দিয়ে। খুব আতঙ্কিত ছিল সে। বলছিল যে একটা ফাইল দেখার জন্য নাকি ওকে মেরে ফেলা হবে। আর ফোনটা কেটে গেল। হুম। তার পরদিনই খবর এলো সুমিত আত্মহত্যা করেছে। যেটা রিদম একদম বিশ্বাস করতে পারছিল না। না, পারার কথাও না। বন্ধুর ওইরকম একটা ফোন কলের পর এটা আত্মহত্যা বলে মানা কঠিন। ঠিক, এখানেই তো গল্পের মূল প্যাচটা, তাই না? বন্ধুর মৃত্যু, অফিশিয়ালি বলছে আত্মহত্যা, কিন্তু পেছনে একটা ফাইলের কথা আসছে, ফাইল ৩৭। এই ফাইলটা কি? কেন এটা এত মারাত্মক? এই প্রশ্নগুলো শুরু থেকেই মনে আসে। আসেই তো, বোঝা যায় যে ব্যাপারটা সোজা না, এর ভেতরে আরও অনেক কিছু আছে। হৃদামত ছাড়ার পাত্র নয়। সে গেল সুমিতের বাসায়। আর সেখানে খুঁজে পেল একটা পুরনো ডায়েরি। আর সেই ডায়েরির প্রথম পাতাতেই লেখা একটা ভয়ঙ্কর কথা। কি লেখা ছিল? লেখা ছিল, যারা ফাইল 37 দেখেছে তারা মরে যায়, গায়ে কাঁটা দেয়। বাবা, এ তো মানে একটা নিয়মের মতো হয়ে গেছে যেন, ফাইলটা দেখা মানেই মৃত্যু। ঠিক। এই কথাটা শুধু গল্পটাকে এগিয়ে নিয়ে যায় না, ফাইলটার ক্ষমতা বা এর পেছনের বিপদটাকেও যেন স্পষ্ট করে দেয়। আর তারপর ডায়েরির ভেতরে যা পাওয়া গেল সেটা আরও ভয়ের। ওই খবরের কাগজের কাটিংগুলো। হ্যাঁ, ৫ জন সাংবাদিকের আত্মহত্যার খবর, আর তারা সবাই মৃত্যুর আগে একই কথা বলে গেছে। ওরা আমাকে মারবে। একই কথা। ঠিক। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। মনে হচ্ছে কেউ বা কারা যেন পরিকল্পনা করে খুনগুলো করছে আর সেগুলোকে আত্মহত্যা বলে চালাচ্ছে। একটা শিউরে ওঠার মতো প্যাটার্ন। আর এবার মনে হচ্ছে রিদম নিজেই সেই প্যাটার্নের শিকার হতে চলেছে। একদম। ডায়েরিটা পাওয়ার পরেই ওর ফোনে একটা হুমকি এলো, অজানা নম্বর থেকে। হ্যাঁ, বলা হলো, ডায়েরি ফেরত দাও, নইলে তুমিও মরবে। এখান থেকেই গল্পটা আর শুধু রহস্য থাকছে না, একেবারে থ্রিলার হয়ে যাচ্ছে। রিদম এখন শুধু ঘটনার অনুসন্ধানকারী নয়, সে নিজেই টার্গেট। আর এরপর রিদম যখন পালানোর চেষ্টা করছে, তখন যা ঘটল সেটা আরও অদ্ভুত। ওই ট্যাক্সিটা। হ্যাঁ, একটা ট্যাক্সিতে উঠল, আর সেই ট্যাক্সি ড্রাইভার ওকে সরাসরি জিজ্ঞেস করে বসল, ফাইল ৩৭-এর কথা। ফাইল ৩৭ খুঁজছ তো? এটা কি করে সম্ভব? সেটাই তো, ভীষণ অপ্রত্যাশিত। আর তারপর যা দেখল রিদম, ওহ, ড্রাইভারের চোখ নেই, শুধু দুটো কালো গর্ত। কি ভয়ঙ্কর, এটা ভাবা যায়? আর লোকটা বলছে, তুমি পালাতে পারবে না। এই জায়গাটা গল্পে একটা অন্য মাত্রা যোগ করে। এটা কি সত্যি ঘটছে, নাকি রিদমের মনের ভুল, ভয় থেকে তৈরি হওয়া কোনো বিভ্রম? বাস্তব আর অবাস্তবের সীমারেখাটা যেন গুলিয়ে যায় এখানে। এই ব্যাপারটা আরও জটিল হয় যখন রিদম পরে এক পুলিশ অফিসারের সাথে কথা বলে। পুলিশ অফিসার? সে কি বলল? সে বলল যে এই কেসের পেছনে একটা গ্যাং আছে, যারা সত্যিটা জানার চেষ্টা করে, তাদেরকেই সরিয়ে দেয় ওরা। আচ্ছা, তাহলে তো মনে হয় এটা একটা অপরাধ চক্রের কাজ। লজিক্যাল ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কিছুটা যুক্তির দিকেই আসে ব্যাপারটা। কিন্তু রাতের ঘটনাটা? হ্যাঁ, রাতের ওই ঘটনাটা আবার সব যুক্তিকে উল্টে দেয়। রিদম দেখল ওর বাসার জানালায় একটা ছায়া। টর্চ চেলে দেখল ওর মৃত বন্ধু সুমিত দাঁড়িয়ে, গলায় ফাঁসির দড়ি, চোখ টকটকে লাল। এটা কি করে সম্ভব? মৃত বন্ধু ফিরে এসেছে। সেটাই তো প্রশ্ন। এটা কি সত্যি আত্মা, নাকি এটাও মনের ভুল, চরম ভয় থেকে? আর সেই ছায়া বা সুমিতের আত্মা যাই বলি, সে রিদমকে ফাইলটা পুড়িয়ে ফেলতে বলছে। আর হুঁশিয়ারি দিচ্ছে, ফাইল না পোড়ালে নাকি রিদমও তাদের দলে যোগ দেবে। এই তাদের দল, এটা কি মৃতদের জগৎ, নাকি ওই গ্যাংয়ের শিকার হওয়া অন্যদের কথা বলছে? বোঝা কঠিন। গল্পটা এখানেই অপরাধ আর অতিপ্রাকৃতের সীমানায় দুলতে থাকে, পাঠককে একটা বিরাট প্রশ্নের মুখে ফেলে দেয়। ঠিক। সব মিলিয়ে বইয়ের এই অংশটুকু আমাদের মনে অনেকগুলো প্রশ্ন তৈরি করে। যেমন, ফাইল 37-এ আসলে কি আছে? কি এমন তথ্য যা জানলে বা দেখলে মৃত্যু অনিবার্য? আর এই ওরা বা তারা কারা? কোনো মানুষ, কোনো সংগঠন, নাকি অন্য কিছু? সুমিতাকে সত্যি আত্মা ফিরে এসেছিও, নাকি ওটা রিদমের ভ্রম? রিদমে শেষ পর্যন্ত কি হবে সেটা তো এই অংশে নেই, কিন্তু এই ঘটনাগুলো আমাদের ভাবতে বাধ্য করে যে ভয় বা রহস্যের আসল উৎসটা কোথায়। মানুষের তৈরি কোনো ষড়যন্ত্র, ক্ষমতা, নাকি এমন কিছু যা আমাদের যুক্তির বাইরে? হুম,
হয়তো এই রহস্যময় টানাপোড়েনটাই এই ধরনের গল্পের মূল আকর্ষণ। আর শেষে একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? কি প্রশ্ন? কিছু সত্য কি এতটাই ভয়ঙ্কর হয় যে তা না জানাটাই আসলে ভালো, জানার চেষ্টা করাটাই বিপদ ডেকে আনে?